শিব পার্বতীর এই ছবিটা কালামকারী স্টাইলে করছি। ক্যানভাসের ওপর করছি অ্যাক্রিলিক কালার দিয়ে। এর জন্য প্রথমে আমি একটা হালকা স্কেচ করে নিয়েছি পেন্সিল দিয়ে। এটা অ্যাকচুয়ালি আমি ক্লাসে করিয়েছি আমার স্টুডেন্টসদেরকে। তো সেখানে শুধু ফিগার স্ট্রাকচারটা প্রথমে পেন্সিল দিয়ে করাটা শেখায়। সেটাই করা আছে এখানে, প্রথমে ছিল সেই অবস্থায়। এবার এটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। সেটা দেব পুরোটাই আমি তুলি দিয়ে ডিরেক্ট ডিজাইনগুলো করব। এর মধ্যে যে গয়না হবে, প্রত্যেকটা গয়নার ছোট ছোট কিছু ইন্ট্রিকেট ডিজাইনস থাকবে। যেমন হাতের গয়না, এই যে এগুলো আমি এঁকে নিয়ে নিই, একেবারে ডিরেক্ট তুলি দিয়ে করছি। বেশি এঁকে নিলে কী হয়, ক্যানভাসের যে উপরের সারফেসটা একটু নোংরা হয়ে যায়। পরে ইরেজ করলে যদিও সেটা চলে যায়, তবে একটু কালছে তো হয়েই যায়। তাই পুরোটা না এঁকে জাস্ট যদি স্ট্রাকচারটা এরকম একটা হালকা ড্রয়িং করে নেওয়া যায়, তারপরে যে ছোট ছোট ডিটেলিংগুলো আছে সেগুলো যদি একেবারে তুলি দিয়ে করা যায়, তাহলে কিন্তু সব থেকে ভালো। আমি এখানে 0 নাম্বার তুলি নিয়েছি। এই একটা তুলি দিয়েই সম্পূর্ণ কাজটা করব। লাস্টে শুধু পেছনের ব্যাকগ্রাউন্ড ফিলিং যে কালারটা হবে, সেই কাজটা যখন হবে সেইটার জন্য একটু মোটা তুলি নেব। 0 নাম্বার তুলি ইজ অ্যাপ্রোপ্রিয়েট এটার জন্য, এই কাজটার জন্য। আর এখানে কোন তুলি ব্যবহার করছে সেটা অনেকে জানতে চায়। নর্মাল দোকানে যে তুলিগুলো পাওয়া যায়, মানে ঠাকুরের চোখ আঁকার জন্য যে তুলিগুলো বিশেষত ব্যবহার করা হয়, সেই তুলিগুলো যদি পাওয়া যায় তাহলে সব থেকে ভালো। কিন্তু ওই তুলিগুলো সব জায়গায় অ্যাভেলেবল নয়, অনেকেই পায় না। সেক্ষেত্রে ওই টাইপের যে স্কাই কালারের বা গ্রিন কালারের বিভিন্ন ব্র্যান্ড আছে, ওই তুলিটা দেখতে, এটা যেমন আমারটা স্কাই কালারের, কিছু হয় গ্রিন আর অরেঞ্জের কম্বিনেশানে, এই ধরনের যেগুলো হয় সেই তুলিগুলো ভালো হবে। তাছাড়া অনলাইনে তো কিছু আছেই বিভিন্ন ব্র্যান্ডের, যে খুব লং যেগুলো সেই তুলিগুলো দিয়ে হবে না, একটু মিডিয়াম লং যেগুলো সেই তুলি দিয়ে সব থেকে ভালো হবে এগুলো। ছবির এই কাজটা আমার খুব পছন্দের। একটা হালকা স্ট্রাকচার থেকে ধীরে ধীরে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলা একটু একটু করে, সেটা খুব ভালো লাগে আমার নিজেরও দেখতে। এখানে যেমন বেশ কিছুটা শিব ঠাকুরের যে মূর্তিটা, সেটা অনেকটাই ফোটানো হয়ে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে অনেকটাই। একদম শেষে আমি চোখ নাক মুখ এইগুলো করি। পুরো ফিগারটা করে নেওয়ার পরে, পেছনের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ করে নেওয়ার পরে, ব্যাকগ্রাউন্ড মানে পেছনে যে মাথার পেছনে যে গোলটা আছে বা ওপরে যে আর্চ মতো জায়গাটা আছে, সেগুলো সব কমপ্লিট করে নেওয়ার পরে লাস্টে আমি চোখ নাক মুখ এইগুলো করি। তুলি দিয়েই করব সবই। আর সেগুলো করে নেওয়ার আরও শেষে, একদম শেষে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ফিলিং করব। এইভাবে একে একে করব স্টেপ বাই স্টেপ। 16x20 ইঞ্চি মাপের এই ছবিটা কালামকারী যখনই ফিগারেটিভ ঠাকুরের এরকম ধরনের কিছু ছবিগুলো আঁকি, সব থেকে ছোটো যে সাইজটা আমি করি সেটা হচ্ছে 16x20 ইঞ্চি। এর থেকে বেশি ছোট হয়ে গেলে কাজগুলো এতটা ইন্ট্রিকেট করা যায় না, দেখতে একটু বেশি ক্লামজি হয়ে যায়। সেক্ষেত্রে আরও সরু তুলি ব্যবহার করতে হয়। করেছি যদিও আমি A3-তে, একটা দশাবতার যে সিরিজটা করেছিলাম সেটা পুরোটাই A3-তে করেছিলাম, কিন্তু সেটা পেপারের মধ্যে। ক্যানভাসে করলে আমি 16x20টাকেই প্রেফার করি ফিগারেটিভ পেইন্টিংয়ের জন্য। এবারে আসি ক্যানভাসের বেস কালারটায়। বেস কালারটা আমি ক্লাসে করিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়। কারণ ক্যানভাস, ওটার তো প্রথমে ওপরে সাদা রঙ করা থাকে, জেসো দিয়ে হোয়াইট কালার দিয়ে করা থাকে। তো সেটাকে আমার এই কালামকারীর জন্য একটু তসর রঙের একটা বেস প্রয়োজন হয়। তাই ওটার ওপরে একটা ওই রঙটা তৈরি করে অ্যাক্রিলিক কালার গুলে নিয়ে রোলার দিয়ে বা মোটা তুলি দিয়ে প্রথমে পুরো যে সারফেসটা আছে ক্যানভাসের, সেটার ওপর চাপিয়ে দিতে হয়। একটা লেয়ার বা দুটো লেয়ার অনেক সময় দিতে হয়, 2 বা 3টে লেয়ারও দিতে হতে পারে, ভালো একটা লুক আনার জন্য, সারফেসটা যাতে প্লেন সুন্দর একটা টেক্সচার আসে। তারপরে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি ওই স্কেচটা করেছি। আর সবথেকে আগে স্কেচ করার সময় একদম প্রথমে আমি বর্ডারটা করে নিই। বর্ডারের ডিজাইন সবসময় আমার করতে খুব ভালো লাগে, সবার আগে আমি তাই বর্ডারটা করি একটা পছন্দ করে। এখানে যেমন 2 লেয়ারের বর্ডার করেছি, বাইরে একটা কলকা ডিজাইনের মোটা বর্ডার করেছি, ওটা সম্ভবত 1 ইঞ্চি মাপের। আর তার ভেতরে একটা 1/2 ইঞ্চি মাপের ছোট একটা বর্ডার রাখি সবসময়। সবসময় যে এই বর্ডারটা রাখি ছোটো বর্ডারটা তা নয়, অনেক সময় একটা বর্ডার দিয়েও কাজ চলে। তবে এখানে যেহেতু একটু জাঁকজমকপূর্ণ করতে হবে শিব দুর্গা, আর সেটাকে মনে হলো একটু ডাবল বর্ডার দিই, তাহলে দেখতে বেশি ভালো লাগবে।
ঠাকুর দেবতার ছবিগুলোই এই ওপরের আর্চটা সুন্দর করে করতে হবে। এটার একটা খুব সৌন্দর্য আছে। এটা এক্ষেত্রে যেমন শিব পার্বতী যেহেতু দুটো ফিগার, ভেতরে জায়গাটা খুবই কম হয়ে যাচ্ছে আর্চের জন্য, তাই এখানে আর্চটা একটু পাতলা করে করেছি। তবে যখন সিঙ্গেল ফিগারের থাকে, সরস্বতী বা লক্ষ্মী এরকম টাইপের কোনো ফিগার থাকে, সেক্ষেত্রে কিন্তু ওপরের আর্চটা আরেকটু নামিয়ে দেওয়া যায় আর বেশ গোল করে করা যায়। এখানে অনেকটাই ফ্ল্যাট করা হয়েছে সেটাকে। আর এখন যেটা করছি সেটাও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস কালামকারিতে কোনো ভগবানের ছবি যখন আঁকছি। এই যে পেছনে গোল মতো মুকুটের পেছন দিকে যেটা থাকছে, সেটার একটা অপূর্ব সৌন্দর্য আছে। এই ছবিটার ক্ষেত্রে যদিও সেটা খুব বেশি ঘিঞ্জি হয়েছে বলে দুটো ফিগারের জন্য অতটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু যখন সিঙ্গেল কোনো ফিগার থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে দিতেই হয়, মানে কখনো সেটাকে মিস করা যাবে না। এটাকে পুরোটা করে ফেলেছি। এবারে আমি একটু মুখটা হালকা পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম, মানে মুখের ভেতরে চোখ, নাক, ঠোঁট এইগুলো একটু স্কেচ করে নিলাম। হালকা একটু স্কেচ করে নিলে সুবিধে হয়। তারপরে তুলি দিয়ে সরু সরু করে লাইনগুলো দিতে হবে। ওপরের লাইনটা মানে চোখের ওপরের লাইনটা আমি একটু পাতলা করি, আর চোখের নিচের লাইনটা একটু মোটা করে আমি দিই। এটা একটা বাঙালি যে চোখ, সেই রকম বাঙালি ঠাকুরের চোখ, সেই একটা লুক আমি এটা দেওয়ার চেষ্টা করি আমার ছবিতে। পিন্টারেস্টে আমার আঁকা অনেক কালামকারীর ছবি আমি দেখেছি, যদিও সেই ছবিগুলো কিন্তু আমি নিজে খুব একটা পোস্ট করিনি। ফেসবুক বা অন্য ইনস্টাগ্রাম এইসব জায়গাতে আমি পোস্ট করি, সেখান থেকে লোকজন ঝাঁপে যাকে বলে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তারা আবার পিন্টারেস্টে গিয়ে সুন্দর করে আপলোড করে। তো আমি নিজে অন্যের কোনো প্রোফাইলে আমার ছবি দেখতে পাই। অদ্ভুত ব্যাপার এটা একটা। সে যাই হোক, এসব তো চলতেই থাকবে। সোশ্যাল মিডিয়ার যুগে এসব নিয়ে বেশি ভাবলে হবে না। এই ছবিটাও হয়তো কদিন পরে আমি দেখতে পাবো পিন্টারেস্টে। যদিও এই ছবিটা আমি আগে অনেক কপি এঁকেছি, এটা অনেকবার আঁকার পরে আছি এই জিনিসটা। একটু অন্যরকম হয়তো, প্রত্যেকটা ছবিই তো একটার থেকে একটা আলাদা হয়। সম্পূর্ণ হলো, কেমন লাগলো জানাবেন অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।